পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা ১৬ এর শেষার্ধ। আজ বুঝলাম অপেক্ষারও একটা শেষ আছে, আর ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা অর্ধেক রেখে দেওয়া যায় না। আর ইরফান উঠে বসলো সোজা হয়ে, তার চোখে বিস্ময়, টান, দ্বিধা সব একসাথে ফুটে উঠেছে। ভ্রকুচকে শুধালো, আর নিহারিকা কয়েক পা এগিয়ে এলো, শাড়ির আঁচলটা কাঁধে ঠিক করলো। এবারে একদম কাছে এসে ইরফানের পাশে বসে পড়ল, মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আবিষ্কার করতে পারলাম আপনার কাছে না গেলে পাশেও থাকতে পারবো না। আমি কোনো আবেগে ভেসে আসিনি, আপনাকে পরীক্ষা করতেও না। আজ আমি আপনাকে চাই, আপনার স্ত্রী হিসেবে, পূর্ণভাবে, কোনো ভয় ছাড়া। এক মুহূর্তের নীরবতা, মোমের শিখা কেঁপে উঠল। দেয়ালে দুজনের ছায়া আরও কাছে এলো। নিহারিকা উঠে দাঁড়িয়ে আবারও আয়নার কাছে গেল, হাত বাড়িয়ে দিল খুব স্বাভাবিক ভঙ্গিতে। এসে দাঁড়ান আমার কাছে, এতদিন দূরে থেকেছেন যথেষ্ট, আমি আর দূরে থাকতে চাই না। ইরফানের গলা শুকিয়ে গেছে, তবু সে উঠে দাঁড়ালো, ধীরে, খুব ধীরে। ইরফানকে যেন সত্যি জাদু করেছে নিহারিকা। দুজনের মাঝখানের ফাঁকটা ছোট হতে হতে শেষ হলো। নিহারিকা তার দিকে তাকিয়ে মৃদু হাসল। আজ আমাকে সময় দিতে হবে না, আজ আমি সময় নিয়ে আপনার কাছে এসেছি। ইরফানের চোখ নরম হয়ে এলো, সে হাত বাড়িয়ে নিহারিকার গাল ছুঁল, আলতো করে ছুঁয়ে জিজ্ঞেস করলো, তুমি কি নিশ্চিত? হুট করে কেন? নিহারিকা তার হাতটা নিজের গালে চেপে ধরল, তারপর খুব ধীরে মাথা নামিয়ে ইরফানের বুকে কপাল ঠেকালো। এটা কোনো উন্মত্ততা নয়, এটা কোনো হঠাৎ জ্বলে ওঠা আগুন নয়, এটা দীর্ঘ অপেক্ষার পর ধীরে জ্বলা প্রদীপের মতো। ইরফান দূরে সরল না, আলতো করে জড়িয়ে ধরল। প্রথমবার, মাঝখানে আর কোনো দেয়াল নেই, কোনো অনিশ্চয়তা নেই। ইরফান আলতো করে নিহারিকার কপালে চুমু খেয়ে তার মাথায় থুতনি ঠেকিয়ে জিজ্ঞেস করলো, প্রশ্নের জবাব পেলাম না, কি হয়েছে তোমার হুট করে? ইরফানের বুকে মাথা ঠেকিয়ে রাখা নিহারিকা ফট করে চোখ জোড়া খুলল, শুকনো ঢোক গিলে বলল, আপনি আমায় এনেছিলেন ভবিষ্যৎ রাঙানোর জন্য। আমি যদি আপনার অতীতকেও একটু সাজাতে পারি তবে ক্ষতি কিসের? মোমবাতির আলো স্থির হলো, রাত নিঃশব্দে তাদের ঘিরে রইল। ইরফান সন্ধ্যায় দৃষ্টিতে আয়নার দিকে তাকালো। নিহারিকা এবারে তার বুক থেকে মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলুন আমায়। একটু থেমে জিজ্ঞেস করেই বসলো, আমাকে ভালোবাসেন? ইরফান থমকালো, তবে চুপ করে তাকিয়ে রইল। কিছু সময় নিয়ে বলল, তোমার মন রাখার জন্য মিথ্যে বলবো না, এখনো তেমন কিছু এত দ্রুত ভালোবাসা হয় না নিহা, তবে তোমায় সম্মান করি স্ত্রী হিসেবে। এবারে মুচকি হাসল নিহারিকা, চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ হলো। ফিসফিস করে জিজ্ঞেস করলো, তাহিয়াকে ভালোবাসতেন? দৃষ্টি পুরোপুরি বদলে গেল ইরফানের। নিহারিকার থেকে এক পা পিছিয়ে দাঁড়ালো সে, কড়া গলায় বলল, এমন মুহূর্তে এসব কথার মানে কি নিহা? নিহারিকা বুঝলো পরিস্থিতি বিগড়ে যাচ্ছে, তাই দেরি না করে দ্রুত এগিয়ে এসে জড়িয়ে ধরল ইরফানকে। ইরফানের গলা শক্ত করে জড়িয়ে ধরে মুখ ডুবালো তার ঘাড়ে। ইরফান আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকলো, কি হচ্ছে তার সাথে বুঝতে পারল না। কিছুক্ষণ এভাবে থাকার পর ইরফান নিজের ঘাড়ে ভেজে কিছু অনুভব করলো। অবাক হয়ে রীতিমতো অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি কাঁদছ? জবাব এলো না নিহারিকার থেকে। সে আরো শক্ত করে ইরফানকে জড়িয়ে ধরল। এবারে ধৈর্যের সীমা পার হলো ইরফানের। সে জোরপূর্বক নিহারিকাকে মুখোমুখি করালো, দুগালে হাত রেখে আকুল গলায় বলল, কি আশ্চর্য, কাঁদছ কেন? আমি তো ধমক দিইনি তোমায়। এমন মুহূর্তে এসব কথা কেউ বলে বোকা? কেঁদো না। বলতে বলতে নিহারিকার চোখের পানি মুছে দিল ইরফান। একটুকুতেই চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে মেয়েটার। ইরফান অবাক হয়ে তা দেখল। এতই ভয় পেল মেয়েটা, নাকি প্রথম থেকেই কান্না আটকে রেখেছিল? নিহারিকা এবারে নিজের গাল থেকে ইরফানের হাত সরিয়ে নিজে এগিয়ে এসে পা উঁচু করে ইরফানের গালে হাত রাখল। চোখের চোখ নাক টেনে কান্না ভেজা কণ্ঠে বলতে থাকলো, দোহাই লাগে আপনার মিস্টার কবির, মিথ্যে বলবেন না আমায়। বিয়ের আগে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। ভালো না বাসলেও স্ত্রী হিসেবে একটু সম্মান আমাকে করবেন প্লিজ। আমি আশা করব আপনি আমায় আজ পর্যন্ত একটা মিথ্যে কথাও বলেননি। ইরফান কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল নিহারিকার দিকে। তার চোখে বিস্ময় নেই, এখন আছে গভীর ক্লান্তি আর এক ধরনের ধরা পড়ে যাওয়ার অনুভূতি। সে ধীরে নিহারিকার হাত দুটো নিজের গাল থেকে নামিয়ে এনে শক্ত করে ধরে ফেলল। কণ্ঠস্বর আর আগের মতো করা নয়, আমি কখনো তোমায় মিথ্যে বলিনি নিহা, তুমি কি জানতে চাইছো?
নিহারিকা আবারও জিজ্ঞেস করলো, তাহিয়াকে ভালোবাসতেন? ইরফান গভীর শ্বাস নিল। আমার সন্তানের মা হিসেবে। আপনার স্ত্রী হিসেবে ভালোবাসতেন কিনা? ইরফান আবারও থমকালো। নিহারিকা ভ্রু কুঁচকে রয়েছে। ভালোবাসতাম। ইরফানের কণ্ঠনালী থেকে শব্দগুলো খুব সরলভাবে বের হলো। কোনো নাটক নেই, কোনো লুকোচুরি নেই। নিহারিকার বুকের ভেতরটা কেঁপে উঠল, তবু সে চোখ সরালো না। ইরফান এবার খুব ধীরে বলল, কিন্তু ভালোবাসা সবসময় গল্পের মতো শেষ হয় না। কিছু ভালোবাসা ভেঙে যায়, কিছু মানুষ চলে যায়, কিছু সম্পর্ক শেষ হয়ে যায়। আমি অতীতকে অস্বীকার করিনি, কখনো করবও না, কারণ সেটা আমার জীবনের অংশ। কিন্তু সেটার মানে এই না যে আমি সেখানে আটকে আছি। নিহারিকার চোখ ভিজে উঠেছে আবার। সে ফিসফিস করে বলল, তাহলে আমি কোথায় দাঁড়িয়ে আছি আপনার জীবনে? এই প্রশ্নে কোনো অভিযোগ নেই, আছে ভয়। ইরফান এবার একেবারে কাছে টেনে নিল তাকে। দুগালে হাত রেখে চোখে চোখ রেখে বলল, তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ, এটা আমি নিশ্চিত জানি। ইরফান দীর্ঘশ্বাস ফেলল। ভালোবাসা একদিনে জন্মায় না, কিন্তু যে মানুষকে সম্মান করা যায়, যার জন্য অপেক্ষা করা যায়, যার কান্না সহ্য হয় না, তাকে ভালোবাসতে সময় লাগে না খুব বেশি। আমি সেই পথেই আছি নেহা, তোমার দিকে এগোচ্ছি। আমি নিশ্চিত আমি তোমায় ভালোবাসবো। একার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি আপনার বিকল্প হতে চাই না। আমি চাই না আপনি কাউকে ভুলে আমাকে জায়গা দিন। আমি চাই নিজের জায়গাটা আলাদা করে। ইরফানের চোখে এবার দৃঢ়তা। তুমি কারো জায়গা নিচ্ছ না, তুমি নিজের জায়গা বানাচ্ছ। আর সেটা আমি তোমায় দিচ্ছি না, তুমি নিজেই নিচ্ছ। মোমবাতির আলোয় নিহারিকার মুখে অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল, কিন্তু তার কণ্ঠ এখনো কাঁপছে। আমি ভয় পাই, যদি কোনোদিন মনে হয় আমি শুধু দায়িত্ব, শুধু সামাজিক সমাধান। ইরফান আর শুনতে চাইল না। আলতো করে তার কপালে ঠোঁট ছুঁয়ে বলল, দায়িত্বকে এভাবে জড়িয়ে ধরা যায় না। দায়িত্বের জন্য মানুষ রাত জেগে মাথায় হাত রেখে বসে থাকে না। দায়িত্বের কান্না গলায় কাটা হয়ে আটকে থাকে না। এক মুহূর্ত থামল। আমি অতীতকে সম্মান করি, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে তোমাকে জেতাতে চাই না। আমি যদি কখনো বলি ভালোবাসি, সেটা হবে নিঃসন্দেহে, আজ না হোক কাল, কিন্তু সেটা সত্যি হবে। নিহারিকা চুপ করে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বলল, তাহলে আজ আমাকে শুধু এটুকু দিন, যে আমি আপনার জীবনে দ্বিতীয় কেউ নই। ইরফান কোনো উত্তর দিল না কথায়। সে তার হাত তুলে নিজের বুকে রাখল। এখানে এখন তুমি আছো, অতীত স্মৃতি হয়ে থাকে, বাস করে না। এবার নিহারিকা নিজে থেকে তাকে জড়িয়ে ধরল। কান্না থেমে গেছে, শ্বাস ভারী কিন্তু স্থির। আজকে রাতটা আর শুধু হৃদয়ের আহ্বান নয়, এটা ছিল সত্যের মুখোমুখি দাঁড়ানোর রাত। আর সেই সত্যের ভেতর দিয়েই আরও এক ধাপ কমে গেল। ইরফান এবারে চোখ বুজে নিহারিকাকে জড়িয়ে ধরল। নিহারিকার চোখ খোলা। সে আয়নার দিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। চোখের কোণ থেকে পানির ফোঁটা তর্জনী দিয়ে ছিটকে ফেলে বাঁকা হাসল। ইরফানের বুকে চুমু খেয়ে ফিসফিস করে বলল, সরি মিস্টার কবির, আমার মিথ্যে কান্না দিয়ে আজ আপনাকে কাছে না আনলে আমি আপনার ভবিষ্যৎও ঠিক করতে পারবো না। যেই মহাবিপদ এগিয়ে আসছে আপনার জীবনে, সেটা কাটানোর দায়িত্বটা তো আমারই। আপনি ভালো না বাসলেও আমি তো আপনার বধূ, নববধূ। মোমবাতির আলো অনেকক্ষণ আগেই নিভে গিয়েছে। দীর্ঘ সময় পেরিয়েছে। ঘর জুড়ে আর কোনো শব্দ নেই, শুধু দুজন মানুষের শ্বাসের ওঠানামা। নিহারিকার শেষ কথাটা ইরফান শোনেনি। সে চোখ বন্ধ করে তাকে জড়িয়ে রেখেছিল। অবশেষে কোনো দেয়াল ছাড়া, কোনো হিসেব ছাড়া ঘড়ির কাঁটা 4:30টায় এসে থেমেছে। পাশাপাশি শুয়ে রয়েছে ইরফান ও নিহারিকা। ইরফান ঘুমিয়েছে কি না নিহারিকা জানে না, তবে নিহারিকা একটুও ঘুমোয়নি। তার চোখ স্থির সিলিং ফ্যানের দিকে। খাটের পাশে অবহেলায় পগছালো শাড়িটা টেনে গায়ে জড়িয়ে নিল নিহারিকা। আলতো দৃষ্টিতে পাশে তাকালো। ইরফান তার দিকে পিঠ করে ওপাশ ফিরে ঘুমাচ্ছে। নিহারিকা আবারও উপরের দিকে তাকিয়ে ফুস করে শ্বাস ফেলল। সে এবারে স্মৃতিচারণ করতে থাকলো কয়েক ঘন্টা আগের দৃশ্য। ইরফান সত্যি সত্যি নিজেকে হারিয়ে ফেলেছিল তখন। নিহারিকাকে কাছে টেনে নিয়ে চুমু খেয়েছিল গলায়, কোলে তুলে শুইয়ে দিয়েছিল বিছানায়। এরপর ধীরে নিজের শার্টের বোতাম খুলেছে। মোমের আলোয় তার বুক উন্মুক্ত হতে থাকলে নিহারিকার দৃষ্টি হঠাৎ থেমে যায়। তার শ্বাস কেঁপে উঠল। সে শোয়া থেকে খুব কাছে উঠে এসে দেখে ইরফানের বুকের ওপর, কাঁধের নিচে পাঁজরের পাশে অস্পষ্ট কিছু দাগ, পুরনো ফ্যাকাশে। নিহারিকার আঙুল থমকে যায় সেই দাগে। এগুলো কিসের দাগ? তার কণ্ঠ বদলে গিয়েছিল, কিন্তু অস্থির ইরফান তখন জবাব দেয়নি।
উল্টো নিহারিকার গলায় মুখ ডুবিয়ে দিয়েছিল। সেভাবে বলেছিল, আমি জানি না কিসের দাগ, এখন আমায় পাগল করে দিয়ে বিরক্ত করো না। নিহারিকা এড়িয়ে যায়নি বিষয়টা। সে এখন আবারও তাকালো ইরফানের দিকে। চাদরে ঢেকে আছে ইরফানের শরীর, গায়ে এখন আর শার্ট নেই। নিহারিকা আলতো করে পিঠ থেকে চাদর সরালো তার, সাথে সাথে শোক গিলল। বুকের মতো পিঠে অস্পষ্ট কালশিটে কিছু দাগ। এগুলো মোটেই জখমের দাগ নয়, মনে হচ্ছে যেন কেউ কালি মাখিয়ে দিয়েছে। নিহারিকা খুব ধীরে হাত বাড়িয়ে আঙুল ছুঁয়ে দিল একটি দাগে। অদ্ভুতভাবে কোমল ছোঁয়া পেতেই ইরফানের ঘুম হালকা হলো। কেঁপে উঠল সে। নিহারিকা হাত সরিয়ে নিল দ্রুত। ইরফান আবারও গভীর ঘুমে তলিয়ে গেলে নিহারিকা খুব কাছে ঝুঁকে দাগগুলো পর্যবেক্ষণ করল। নিহারিকা এবার আরেকটা দাগে আঙুল বোলালো। তার মুখের অভিব্যক্তি বদলে গেছে। এবার সেখানে রহস্য, উদ্বেগ আর এক ফোঁটা ভয়। ইরফানের ঘুম অনেকটা হালকা হয়ে এলো নিহারিকার স্পর্শে। সে এবারে পাশে ফিরে নিহারিকাকে টেনে নিল বুকের কাছে, জড়িয়ে ধরে মুখ ডুবালো তার ঘাড়ে। ঘুম জড়ানো কণ্ঠে বলল, সারা রাত জ্বালিয়ে শান্তি হয়নি, এখন আবার সিরিয়াস করছো কেন? নিহারিকা হাসল, ভেজা চোখ তার। স্বামীর প্রথম স্পর্শে আগুনে জ্বলেছে সে। একটু শোক, একটু ভয়, সবকিছু মিলিয়ে মিশ্র অনুভূতিতে ভাসছে সে। অথচ দোষ দিচ্ছে তাকেই। মুখে কিছু বলল না নিহারিকা। ইরফানের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে কান্না ভেজা কণ্ঠে ভাঙা গলায় বলল, আপনার শরীরে এসব কিসের দাগ ইরফান? বলুন না প্লিজ, কবে থেকে হয়েছে এসব? ইরফান হয়তো ঘুমে ডুবে যাচ্ছে। কোনো মতে সে জড়ানো কণ্ঠে বলল, আমি জানি না নিহা, সত্যি জানি না। হুট করে একদিন গোসল করার সময় লক্ষ্য করি, তখন লালচে ছিল আর কম ছিল। ডক্টরের কাছে গিয়েছিলাম, বলেছিল স্ক্রিনের কোনো প্রবলেম নেই, ছোঁয়াচেও নয়, হয়তোবা রক্ত জমাট বেঁধেছে আঘাত লেগে। নিহারিকা মনোযোগ দিয়ে শুনল, দৃঢ় কণ্ঠে বলল, তারপর? এরপরে কি হলো? ইরফান কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, পরে তো দাগগুলো কালচে হয়ে গেল, আর বেড়ে গিয়ে এমন হলো। আমি আর এসবে পাত্তা দিইনি, বাঁচবই বা কয়দিন। নিহারিকা ভ্রু কুচকালো, বাজে কথা বলবেন না। বাঁচার ইচ্ছে না থাকলে আমাকে কেন এনেছেন? যখন এনেই ফেলেছেন তখন 1000 বছর বাঁচার মানসিকতা গড়ে তুলুন, নিজের যত্ন নিন। ইরফান ঘুমের ঘোরেই হাসল। নিহারিকাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খেলো। বিড়বিড় করে বলল, ঠিক আছে ম্যাডাম, এখন ঘুমোতে দিন, কাল কলেজ আছে। নিহারিকা আর কিছু বলল না, তবে ঘুমোলোও না সে। ইরফানের চুলে হাত বুলিয়ে দিল। চিন্তায় ডুবে গেল আবার। অজানা আশঙ্কায় বুক কাঁপলে সে চোখ খিচে বন্ধ করে জাপটে ধরে ইরফানকে। বিড়বিড় করে বলে, আই এম সরি ইরফান।